হুম। কুত্তা, তুই আমাকে কিস করলি কেন? কিস করবে না তো কি করবে? যতবার তোর কাছে আসি তোর ওই গোলাপি ঠোঁটজোড়া আমাকে যেন কাছে টানে। কুত্তা হারামি, তাই বলে আমার ঠোঁটে এইভাবে টর্চার করবি? তোর ঠোঁটজোড়া এতটাই মিষ্টি যে তোকে কিস না করে থাকতেই পারি না। তুই একটা বাজে ছেলে, তোর কখনো ভালো হবে না, তুই কখনো বউ পাবি না। বউকে চেয়েছি, তুই হলেই হবে। আর আমি তো বলে দিয়েছি আমি তোকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। তুই বুঝিস না আমি তোকে ভালোবাসি না? তুই আমার ফ্রেন্ড, আর তুই বলছিস তুই আমাকে ভালোবাসিস। দেখ, এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? আমাদের দুজনের জুটিটা কি দেখতে খারাপ, নাকি আমাদের দুজনকে একসাথে মানবে না বল? আমি অত কিছু জানি না, কিন্তু আমি তোকে ভালোবাসতে পারবো না, ব্যাস। আর তুই আমার সাথে এরকম করিস কেন সব সময়? তুই কেন জানিস না? আর কি রকম করি বলতো? আমি অত কিছু শুনতে চাই না, বলছি না আমি তোকে ভালোবাসি না। আর তুই সব সময় আমার কাছে আসিস আর দুষ্টুমি করিস। আর কিরকম করিস? কি রকম করি সেটা তো বলবি। তুই তো একটা লুচু ছেলে, তোর না হয় শরম লজ্জা নেই, সবটা উড়ে গেছে। আমি কি লজ্জা শরম ছাড়া নাকি? সবার সামনে তুই বারবার শুধু আমাকে জড়িয়ে ধরিস, কিস করিস, আদর করিস। এটা কি? হ্যাঁ, আমি কি তোর বউ নাকি? বউ না, বেস্ট ফ্রেন্ড, গার্লফ্রেন্ড। ওই জন্যই তো আদর করি। আর তোকে আদর করতে না আমার সেই লেভেলের মজা লাগে। কুত্তার শখ কত! তুই আর কখনো আমার কাছে আসবি না। আর যদি আমার সাথে এরকম করিস, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি জানি তুই তো আমাকে বারণ করবি, আমাকে ভালোবাসিস না। কিন্তু তুই তো আমাকে দূরে সরিয়ে দিতে পারবি না সেটাও জানি। তুই আমাকে ভালো না বেসে কী করে থাকিস আমিও সেটা দেখব। শোন, তোর যত ইচ্ছা তুই আমাকে দূরে সরিয়ে দিতে পারিস। তাই বলে আমিও কি দূরে সরে যাব নাকি? হ্যাঁ। কুত্তা হারামি, ভালো হয়ে যা, না হলে কিন্তু আমি আঙ্কেল আন্টিকে সবটা বলে দিতে বাধ্য হব। তো বল, কে বারণ করেছে? তুই যত তাড়াতাড়ি বলবি আব্বু আম্মু বুঝতে পারবে ওরা যেটা ভাবতো সেটাই হয়েছে, আর তত তাড়াতাড়ি আমাদের বিয়েটা দিয়ে দিবে। আঙ্কেল আন্টি আবার কি ভাবতো? হ্যাঁ, এই কুত্তা, তুই কি উল্টাপাল্টা আর ভুলভাল বলেছিস আঙ্কেল আন্টিকে? আমি কেন ভুলভাল বলতে যাব? আব্বু আম্মু তো এমনিতেই ভাবতো তোর আর আমার মধ্যে রিলেশন আছে। আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসি। ওই জন্যই দুজন দুজনের সাথে সবসময় আঠার মতো লেগে থাকি। এখন তুই যদি সেটাই চাস তাহলে সত্যি হয়ে যাবে। আর যদি আব্বু আম্মুকে বলিস তাহলে তো ওরা ভেবেই নেবে আমাদের মাঝে রিলেশন আছে। কুত্তা, তোকে এসব কে বলতে বলেছে? আমি কি বলেছি নাকি? ওরা তো নিজে থেকেই ভেবেছে। আর শোন, এসব বলতে হয় না। এখনকার ছেলেমেয়েরা যেমন ফার্স্ট, তাদের আব্বু আম্মুদেরও তো একটু ফার্স্ট হতে হয় বল। তাই ওরা অ্যাডভান্স সবটা ভেবে নিয়েছে। কিন্তু পরে তো আমি ঠিকই তোকে ভালোবেসেছি। আর আমি জানি তুই আমাকে কতটা ভালোবাসিস। তাই এখন এসব কথা না বলে আমি তোকে প্রপোজ করছি, তুই প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নে। হ্যাঁ, কুত্তার শখ কত! আমি বলছি না আমি তোকে ভালোবাসি না, তারপরে তুই বারবার কেন আমাকে এসব কথা বলিস? কেন বলবো না আমি তোকে ভালোবাসি? আর আমি তোকে ভালোবাসি না, তুই বুঝিস না, তারপরেও কেন বারবার আমার কাছে আসিস? তোকে আমি বলেছি না আমি তোকে ভালোবাসতে পারবো না? কিন্তু কেন তুই আমাকে ভালোবাসতে পারবি না কেন? আমি কি দেখতে খারাপ, নাকি আমার কোনো বাজে অভ্যাস আছে? জানি না, কিন্তু আমি তোকে ভালোবাসতে পারবো না, ব্যাস। আমরা ফ্রেন্ড আছি, ফ্রেন্ডই থাকবো। তুই কিন্তু ফের আমার সাথে দুষ্টামি করবি না। আর যদি এইভাবে আমার উপর রোমান্টিক অত্যাচারগুলো করিস, তাহলে কিন্তু আমি সত্যিই বাসায় বলে দিব। আমি তো সেটাই চাই তুই বলে দিস। তুই যতই বারণই করিস আমি কি শুনবো নাকি? আমি ততবার তোর কাছে আসব, তোর সাথে রোমান্স করব, নিজের কাছে টেনে নেওয়ার চেষ্টা করব। তোকে আদর না করলে তুই বুঝতে পারবি কি করে আমি তোকে কতটা ভালোবাসি। কুত্তা হারামি, তোর কখনো ভালো হবে না। তুই একটা বাজে ছেলে, তুই একটা লুচু। তুই সবসময় শুধু আমার ঠোঁটে কামড় দিস, আর আমার ঠোঁটটার 12টা বাজিয়ে দিস। তোর ঠোঁটটা এতটাই মিষ্টি যে তোর কাছে না এসে থাকতে পারি না। তোকে আদর করতে ইচ্ছা করে, আর তার উপর তোকে কিস করলে ভুলবশত কামড় দিয়ে দেই। জান, ওই জন্য রাগ করো তুমি? কুত্তার আদিক্ষেতা দেখো, জান বলছে। শোন, তোর এসব নাটক থামা। আমি বুঝতে পারছি তুই আমার সাথে মজা করছিস। কেউ তোর সাথে প্রেম করে না তো, ওই জন্য তুই আমার সাথে এভাবে দুষ্টুমি করছিস, তাই তো?
আমি তোর ফ্রেন্ড, তুই কিন্তু আমার সাথে এরকম করবি না, তাহলে কিন্তু আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাবে। তাই সত্যি তো তুই আমাকে ভালোবাসিস না? তোর সত্যি মনে হচ্ছে আমি আদিক্ষেতা দেখাচ্ছি, তোর সাথে দুষ্টুমি করছি? কেউ আমার সাথে প্রেম করে না বলেই আমি তোর সাথে এরকম মজা করছি, তাই তো? আচ্ছা একটা কথা বলতো, তুই কি সত্যি আমার সাথে ফ্রেন্ডশিপটা নষ্ট করে দিতে পারবি? আমার সাথে কথা না বলে থাকতে পারবি? একটা দিন আমার সাথে দেখা না করে পারবি থাকতে? জানি না, কিন্তু তুই আর আমার সাথে এরকম মজা করবি না, তাহলে কিন্তু আমি সত্যি আর কখনো তোর সাথে কথা বলবো না। আমি তোর কাছে না আসলে, তোকে ভালোবাসি কথাটা না বললে তোর খুব ভালো লাগবে তাই না? তোকে ডিস্টার্ব না করলে তুই ভালো থাকতে পারবি তো? হ্যাঁ পারবো, তুই আর কখনো আমাকে ডিস্টার্ব করবি না, আর এসব কথা বলবি না, আমার ভালো লাগে না এসব। ও বুঝতে পেরেছি, তোকে ভালোবাসি সেটা বুঝতে পারছিস না তাই তো? একটা সময় ঠিকই বুঝতে পারবি, কিন্তু আফসোস হচ্ছে তখন খুব বেশি দেরি না হয়ে যায়। কুত্তা, তুই আবারও সব কথা বলছিস? দেখ, তুই যদি সত্যি এসব কথা বলিস না, তাহলে কিন্তু আমি আর তোর সাথে যোগাযোগ রাখবই না। না না, তোকে আর তেমন কিছু করতে হবে না। আসলে আমি তোর কাছে আসলেই এসব কথা বলতে থাকবো, আর তোর এসব কথা ভালো লাগে না, তাই ভাবছি তোর সামনে আর আসবো না। তাতে যদি তুই একটু ভালো থাকতে পারিস তাতেই আমি হ্যাপি। তুই একটা সময় না ঠিকই বুঝতে পারবি আমি তোকে কথাটা ভালোবেসেছিলাম, কিন্তু আমি না তোকে বোঝাতে ব্যর্থ হয়ে গেলাম। আজকে 6টা মাস যাবত আমি তোকে বোঝানোর চেষ্টা করছি, তুই না বুঝতেই পারছিস না, কিন্তু একটা সময় না খুব বেশি ভালোবেসে ফেলবি আমাকে। আমি তোকে কখনোই ভালোবাসবো না, দেখিস, তোর মতো একটা কুত্তাকে ভালোবাসবো আমি? আমাকে না ভালোবাসলে অন্য কাউকে তো ঠিকই ভালোবাসবি। সে যদি তোকে মেনে না নেই, কষ্ট দেয়, তখন বুঝতে পারবি। আমিও 6টা মাস ধরে কতটা কষ্ট পেয়েছি তোর এই ইগনোরগুলোতে। তুই আমার সাথে ভালো করে কথা বলিস না, এমনকি আমাদের মাঝে যে ফ্রেন্ডশিপ ছিল তুই সেটা থেকেও কথা বলিস না। ঠিকই বলেছিস, আমি কুত্তা না হলে নির্লজ্জের মতো বারবার তোর কাছে আসতাম না। আসলে কি বলতো, ভালোবাসি তো, ওই জন্য না তোর থেকে দূরে সরেও থাকতে পারি না। তুই টেনশন করিস না, আমি তো তোর কোনো কথাই ফেলতে পারি না। তুই একটা আবদার করছিস আমার কাছে, আমি সেটা রাখার চেষ্টা করব। তুই আর এখন থেকে আমাকে এরকম দুষ্টুমি করতে দেখবি না। ঈশান কথাগুলো বলে সেখান থেকে মন খারাপ করে চলে গেল। মিম ভাবলো হয়তো পরে সবটা ঠিক হয়ে যাবে। ঈশানের এরকম দুষ্টুমি আর পাগলামিগুলো মিমের ভালো লাগে না, তাই বারবার ওকে ফিরিয়ে দেয়। মিম আর ঈশানের ফ্রেন্ডশিপটা এমন পর্যায়ে গেছিল যে ওরা একজন আরেকজনকে ছাড়া চলতে পারতো না। কারো মন ভালো থাকলে অন্যজন যেন দায়িত্ব নিয়ে সেটা দূর করে দিত। একটা মেয়ে আর একটা ছেলে কখনো শুধু ফ্রেন্ড থাকতে পারে না, তাদের মধ্যে কেউ না কেউ কারো প্রতি দুর্বল হবেই। আর ঈশান মিমের প্রতি প্রচণ্ড দুর্বল হয়ে গেছিল, সেটাও বেশ ভালোভাবে বুঝতে পেরেছিল। তারপর থেকেই ঈশান ওকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মিম যেন বুঝতে চায় না, তাই ঈশানও ওকে একদিন প্রপোজ করে দেয়। ঈশান যখন আমাকে প্রপোজ করেছিল সেদিন অনেক অবাক হয়েছিলাম। তারপর একটা সপ্তাহ রাগ করে ওর সাথে কথা বলিনি। তারপর ঈশানের জোরাজোরিতে কথা বলতে বাধ্য হয়েছিলাম। মিম ঈশানের সাথে কথা না বলে থাকতে পারছিল না। ঈশান ভেবেছিল মিমকে অন্যভাবে বোঝাতে পারবে ওকে কতটা ভালোবাসে, তাই সময় অসময়ে মিমকে কাছে টেনে নেয় আর নিজের স্পর্শগুলো দিয়ে ভালোবাসাটা বোঝানোর চেষ্টা করে। মিম ততবারই রিয়্যাক্ট করে। আজকেও ঠিক তেমনটাই হলো। ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। তো এই ঘটনার পর 7টা দিন ঈশান আর কলেজে যায়নি, মিমের সাথেও দেখা করেনি, এমনকি যোগাযোগটাও করেনি। ঈশান ভেবেছিল মিম হয়তো নিজে ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, কিন্তু মিম রেগে ওর ইচ্ছে করে ওকে আর কল করেনি। ভেবেছে হয়তো কল করলেই ওইভাবে দুষ্টুমিগুলো করবে। ঈশানের বেশ খারাপ লাগছিল, তাই ঈশানও রাগ করে ওর সকল যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করে দেয়। মিম 10টা দিন পর বুঝতে পারে ও কিছু একটা খুব মিস করছে, কারণ ঈশান ওর লাইফের কতটা জুড়ে আছে সেটা শুধু ওই জানতো। কিন্তু রাগ আর অভিমানের কারণে ঈশানের এরকম কর্মকাণ্ডে ও রেগে গিয়ে ওকে দূরে সরিয়ে দিতে চাইছিল। যখন দূরে সরে গেছিল, ওর সাথে যোগাযোগ করছিল না, তখন ও খুব ভালো আছে ভেবেছিল।
কিন্তু 10টা দিন পর্যন্ত যখন ঈশান আর দেখতে পেল না, ওর সাথে যোগাযোগ করলো না, তখন মিমের খুব খারাপ লাগলো। ভাবলো ঈশান কষ্ট পেয়েছে তাই ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করলো। কিন্তু ঈশানের নম্বর ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সব জায়গা থেকেও ডিঅ্যাক্টিভ হয়ে গেছে আর নম্বরগুলো বন্ধ করে রেখেছে। ঈশান ভেবেছে সম্পর্কটা হওয়ার কখনো সম্ভব না, তাই ওকে আর ডিস্টার্ব করবে না। আরও একটা সপ্তাহ কেটে গেল এর মাঝে। ঈশানের মিমের সাথে দেখা হয়নি, তাই ও বেশ অস্থির হয়ে আছে। তারপর উপায় না পেয়ে শেষ পর্যন্ত ওর বাসায় চলে আসে। ঈশানের আম্মু ওকে দেখে অনেকটা খুশি হয়, ওকে নিয়ে বসিয়ে দেয়। তখন মিম বলে, আন্টি, তোমার ছেলে কোথায়? কি জানি, সেই সকালে বের হলো, কিছু তো বলেও বেরোলো না। আচ্ছা তুমি ওয়েট করো, আমি ওকে কল করছি। না না থাক, কল করতে হবে না। আসলে ওর সাথে কয়েকটা দিন যাবৎ যোগাযোগ নেই, ওর নম্বরগুলো বন্ধ করে রেখেছে, তাই ওর কিছু হলো কিনা সেটা জানার জন্য আসছিলাম। না না, বাদর ছেলে আবার কি হবে, তুমি টেনশন করো না, ওর কিচ্ছু হবে না। শোনো, আমি ওকে কল করছি, তুমি একটু বসো। আম্মু ঈশানকে কল করলো, ও রিসিভ করে বলল, আম্মু বলো কি হয়েছে? কি আর বলবে, বাসায় গেস্ট আসছে আর তুমি কিনা বাসার বাইরে এভাবে ঘোরাঘুরি করছো। এখনই বাসায় আসো। সেটা ঠিক আছে, কিন্তু কে আসছে সেটা তো বলবে। আর এই অসময়ে ফোন দিলে আমি তো বলে আসলাম যে আমি আড্ডা দিতে আসছি। কে আসছে তুমি বুঝতে পারছো না? আজকে 2টা সপ্তাহ যাকে ইগনোর করছো সে আসছে। তুমি নাকি সব জায়গা থেকে মিমকে ব্লক করে রেখেছো, নাম্বারটা বন্ধ করে রেখেছো, তোমার সাথে ও যোগাযোগই করতে পারছে না। আম্মু মিমের দিকে এগিয়ে আসলো, তারপর ওকে ফোনটা দিয়ে বলল, এই নাও, মিমের সাথে কথা বলো। মামুনি তোমরা কথা বলো, আমি আসছি। আম্মু চলে গেলে মিম ফোনটা কানে নিয়ে বলল, হ্যালো, কেমন আছিস তুই? মিমের কথা শুনে ঈশান চুপ করে রইল। মিম আবারও ওর সাথে কথা বলার চেষ্টা করলে ঈশান কলটা কেটে দিল। মিমের মনটা খারাপ হয়ে গেল। ঈশান জানে মিম কষ্ট পাবে, তারপরও ওকে ইগনোর করলো, কারণ ঈশান চায় না ওর সাথে যোগাযোগ রাখতে। তাতে হয়তো ওর প্রতি আরো দুর্বল হয়ে যাবে, ওকে নিজের কাছে পেতে চাইবে, তাই ওর সাথে যোগাযোগ করতে চান না। মিম মন খারাপ করে বসে আছে। আম্মু এসে বলল, মামুনি কি হয়েছে, তুমি এভাবে মন খারাপ করে আছো কেন? আন্টি কিছুই হয়নি, এমনি। আমি বাসায় চলে যাচ্ছি, তোমার ছেলে আসলে বলবে আমাকে একটু কল করতে। কোনো তোমার সাথে কথা বলেনি? না, বললো ব্যস্ত আছে। আম্মুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মিম উঠে বাসার দিকে চলে গেল। বিকালে ঈশান বাসায় আসলে আম্মু ওকে মিমের কথাগুলো বলল। ঈশান আরও 4-5টা দিন কলেজে গেল না। অন্যদিকে মিম ওকে না দেখে থাকতে পারছিল না। ওর ভেতরে একটা শূন্যতা কাজ করতে শুরু করেছিল। মিম তখন বুঝতে পারছে ও ঈশানকে খুব বেশি মিস করছে। ওকে ভালোবাসে কিনা সেটা জানে না, তাই জানার চেষ্টা করছিল ওকে ভালোবাসি কিনা। তারপর যখন মিমের বান্ধবীগুলো ওকে বলল ও ঈশানকে ভালোবেসে ফেলেছে, ওকে ছাড়া থাকতে পারবে না, তখন মিমেরও আর বুঝতে বাকি রইল না ও আসলে ঈশানকে ভালোবাসে। অন্যদিকে আব্বু আম্মু ঈশানকে এভাবে বাসায় থাকতে দেখে আর এদিকে ওদিকে ঘুরে বেড়াতে দেখে ওকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু ঈশান কিছু বলছিল না। তারপর ঈশান ঠিক করলো আবার কলেজে যাওয়া কন্টিনিউ করবে, তাতে আব্বু আম্মু বিষয়টা বুঝতে না পারে। পরদিন কলেজে আসতেই দেখতে পাই মিম ওর বান্ধবীগুলোর সাথে বসে আছে। ওকে দেখেই ঈশান ক্লাসের দিকে যেতে গেলে মিমের বান্ধবী ওকে বলে এসব কলেজে আসছে। মিম যেন দেহে প্রাণ ফিরে পায়। এতগুলো দিন পর ওকে দেখার জন্য আর নিজেকে আটকে রাখতে পারে না। দৌড়ে ঈশানের কাছে আসতে গেলে ঈশান ওকে দেখে এড়িয়ে যেতে চায়। মিম দৌড়ে এসে ওর সামনে দাঁড়ায়। ঈশান পাশ কাটিয়ে চলে যেতে গেলে মিম ওর একটা হাত ধরে ফেলে আর বলে, কি হয়েছে তোর? আমাকে ইগনোর করছিস কেন? তুই বুঝিস না তোর ইগনোরটা আমি নিতে পারছি না? আমি তোকে ইগনোর করব কেন? আর তুই কে যে আমি তোকে ইগনোর করতে যাব?
এখন বলছিস আমি কে? আমি তোর বেস্ট ফ্রেন্ড, আর তুই না আমাকে ভালোবাসিস, তাহলে ইগনোর করছিস কেন? কে বললো তোকে ভালোবাসি? তুই না বললি আমি তোর সাথে মজা করছি? তাহলে এখন আবার কি মনে করে বলছি যে আমি তোকে ভালোবাসি? দেখ, এসব উদ্ভট কথা বলিস না তো। তুই তো চাইতি আমি যেন তোর সামনে না আসি, তাহলে এখন আবার তোর কি সমস্যা হলো? এতদিন চাইলাম কিন্তু এখন চাই না। আমি তোকে না দেখে তোর সাথে কথা না বলে থাকতে পারি না, তুই সেটা জানিস না? আমরা জানি অনেক কিছুই, কিন্তু সেটা প্রকাশ করতে চাই না, তাই আমিও আর এগুলো জানতে চাই না। আমাকে ছাড় আর যেতে দে। আমাকে ছেড়ে দূরে চলে যেতে চাইছিস? থাকতে পারবি তো আমাকে ছাড়া? ভালো থাকতে পারবি তো? অনেক কিছুই আমরা পারি না, কিন্তু সেটাই আমাদের করতে হয়। ছাড় এখন। আর এসব কথা বলছিস কেন? হুটহাট করে তোর কি হয় মাঝে মধ্যে? মাঝে মধ্যে কিছু হয়নি, কিন্তু সেই দিন হয়েছিল। বুঝতে পারিনি গত 6টা মাসে সেই ছেলেটা আমাকে ভালোবাসে, তার ভালোবাসাটা। কিন্তু এখন বুঝতে পারছি তুই আমাকে কতটা ভালোবাসিস। হুটহাট করে তোর কি হলো বলতো? এইসব কথা বলছিস, তুই তো চাস না আমি এসব বলি। তাহলে আজকে নিজে থেকেই বলছি যে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই পাগল হয়ে গেছিস বলতো? পাগল? আমি এতদিন ছিলাম, আর এতদিন বুঝতে পারিনি যে তোকে ভালোবাসে, কিন্তু আজকে ঠিকই বুঝতে পারছি। তুই প্লিজ আমাকে এভাবে এড়িয়ে যাস না। তোর ইগনোরটা আমি নিতে পারছি না, আমার খুব বেশি কষ্ট হয়। প্লিজ আমাকে এইভাবে দূরে সরিয়ে দিস না। কিন্তু তুই নিজেই যাস না আমি তোর কাছে আসি, তাই তোর থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছি। এখন হাতছাড়া, আমাকে যেতে দে। কিন্তু আমি এখন চাই তুই আমার কাছে থাক, আমাকে ভালোবাসিস, কিন্তু আমাকে দূরে সরিয়ে দিস না। যেটা হবার নয় আমি সেটা নিয়ে ভাবতে চাই না। তোর এখন এটা এমনটা মনে হচ্ছে, কিন্তু পরে ঠিকই মনে হবে আমি তোর উপর অধিকার চাপিয়ে দিয়েছিলাম। এখন এসব কথা না বলে সর, আমাকে যেতে দে। ভালোবাসিস তাহলে ইগনোর কেন করছিস? তুই জানতি না আমি একটা সময় তোকে ভালোবাসবো? তুই তো বলতি, আর সেটাই হয়েছে। তাহলে এইভাবে কষ্ট কেন দিচ্ছিস? তুই বুঝিস না আমি তোর ইগনোরটা নিতে পারি না, তোকে কত বেশি ভালোবেসে ফেলেছি। আগে তো সেটা বলিসনি, আর তুই চাইতি আমি তোর সামনে যেন না আসি। আমি কি সেটা একবারও মন থেকে বলেছি? তুই কেন বুঝিস না? আমি তোকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, প্লিজ আমাকে কষ্ট দিস না। তুই যে আমাকে এতদিন কষ্ট দিলি তার বেলায়। বললাম তো ভুল হয়েছে। সত্যি তো? আর কখন এরকম ভুল হবে না? আমাকে দূরে সরিয়ে দিবি না তো? আবার মনে হবে না তো তুই আমাকে ভালোবাসিস না? তেমন কিছু না। মনে হওয়ার আগে আমি আঙ্কেল আন্টিকে বলবো যেন আমাদের বিয়েটা দিয়ে দেয়। ওরে শালা, তুই দেখি এত অ্যাডভান্স রোমান্স করার এত ইচ্ছা? জানি না, কিন্তু তোকে আমি আর হারাতে চাই না। আমি তোর এই কয়েকটা দিনের ইগনোরটা মেনে নিতে পারিনি, তাহলে সারা জীবনের জন্য তোকে হারিয়ে ফেলি কি করে থাকবো বলো? এত কথা বলছিস, কিন্তু একটাবারও কিন্তু প্রপোজ করলি না, আর বললি না তুই আমাকে ভালোবাসিস। সব কথা মুখে বলে দিতে হয় না গাধা, তারপরেও বলছি আমি তোকে অনেক বেশি ভালোবাসি। এবার একটা বার আমাকে জড়িয়ে ধরো। জড়িয়ে ধরলে তো তোকে আমার আদর করতে ইচ্ছা করবে তখন। করলে করবে, কিন্তু তুই আমাকে দূরে সরিয়ে দিস না প্লিজ। এখন আদর করো। ভালোবেসে চান আপনার ভালোবাসার মানুষটিকে, ভীতু মানুষের মতো পছন্দের মানুষটাকে প্রপোজ করার ভয়ে হারিয়েন না। কি ভয় পাচ্ছেন যে প্রপোজ করার পর সে আপনাকে রিজেক্ট করবে? আরে ভাই, আগে প্রপোজ তো করেন। ভালোবাসার মানুষটিকে আঠার মতো আগলে রাখুন। আরে তোমাদেরকে বলছি, গল্প শেষ। ভিডিও কেটে চলে যাচ্ছ? সাবস্ক্রাইব করবে কে? আর হ্যাঁ, যারা পেজ থেকে ভিডিও দেখছো ফলো করতে ভুলবে না কিন্তু। টাটা, আল্লাহ হাফিজ।